তোকে একার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। আচমকা দুই হাতে জাঙ্কুকের মাথা ধরে তার ঠোঁটে ঠোঁট চেপে ধরল। জাঙ্কুক শকে স্ট্যাচু হয়ে গেল যেন, চোখ দুটো ফেটে বেরিয়ে আসার জো। মুহূর্তের ব্যবধানে আবার ছেড়ে দিল তে আর বলল, যান এখন ছাদ থেকে পড়ে মরে যান। কথাটা বলে দুবদাব পা ফেলে নিচে চলে গেল সে। জাঙ্কুক ঠাস করে ছাদের ফ্লোরে ছিট পটাং হয়ে শুয়ে পড়ল। পরে গিয়ে বিড়বিড় করে বলল, মেরে তো ফেলেছিস তুই, আর কি মরবো। পরের দিন সকালবেলা জাঙ্কুকের সামনে যেতে ভীষণ জড়তা কাজ করছে তের মাঝে। কাল রাগের করে এমন একটা কাজ করে ফেলেছে সে, কিন্তু এখন তা ভাবতেই 10 ফুট মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে তার। তবে তো ব্যর্থ হতেই হবে তাকে, না হলে এই বদ অসভ্য লোকটা আবার নতুন ড্রামা শুরু করে দিবে। তাই নিজেকে সামলে নিয়ে বের হলো তে। ডাইনিং রুমে জাঙ্কুককে না দেখে হাঁপ ছেড়ে বাঁচল একটু। রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্ট বানাতে লাগলো সে। রান্না শেষে খাবার টেবিলে আনতে জাঙ্কুক এলো। জাঙ্কুককে দেখে বেড়া ছাড়া খেয়ে গেল তে, কারণ জাঙ্কুক বাইকের হেলমেট পরে বের হয়েছে। তাকে এভাবে দেখে তে কপাল কুঁচকে বলল, ঘরের মাঝে হেলমেট পরে ঘুরছেন কেন? তো তো কি করবো, তুই যা শুরু করেছিস তবা তবা। মাসুম ছেলেটাকে একা পেয়ে তার সাথে পাশবিক নির্যাতন যা শুরু করেছিস তুই, ছি 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 ছি। আমি তো কালকে লজ্জায় পীরমার কমাই গিয়েছিলাম। এখন তোর মতো রাক্ষসের হাত থেকে রক্ষা পেতে আমাকে নিজের প্রোটেকশন নিয়েই থাকতে হবে, তাই না? এর আগে খটমট করে কিছু বলতে গিয়েও বললো না। এই বিষয়ে কথা বলা তার জন্য ভীষণ অকওয়ার্ড হচ্ছে, তাই আর কথা না বাড়িয়ে খেতে বসলো সে। জাঙ্কুক খেতে বসে হেলমেট উঠিয়ে উঠিয়ে খাবার মুখে দিচ্ছে। তার কাণ্ড দেখে ভীষণ হাসি পাচ্ছে তে। খাওয়া শেষে জাঙ্কুক বলল, আচ্ছা শোন, আমার গানের কাজ আছে, কাজের জন্য বাইরে যেতে হবে, বিকালের দিকে ফিরে আসবো। বাইরে যাবেন মানে? আর আমি এখানে একা থাকবো? আরে কিছুটা সময়ের ব্যাপার, আমি দ্রুত ফিরে আসার চেষ্টা করবো। তে এবার কড়া গলায় বলল, দেখুন বিষয়টা সেটা না, আপনি আপনার জীবন নিজের মতো করে চলছেন আর আমাকে এভাবে বন্দিনী করে রাখছেন আপনি। দেখুন দেখুন জাঙ্কুক ভাই, প্লিজ বোঝার চেষ্টা করুন, এবার শেষ করুন এসব। আমাকে ওর সাথে নিয়ে চলুন আর আমাকে বাড়িতে পৌঁছে দিন। আমি প্রমিস করছি কাউকে আপনার কথা বলবো না, তবু আমাকে দিয়ে আসুন প্লিজ। জাঙ্কুক কঞ্চিত তার চিল্লা হাসি হেসে বলল, তুই কি মনে হয় জিয়ান জাঙ্কুক এসব ভয় পায়? হাসাস না আমাকে, বারবার একই কথাই বলে যে কাজ সফল হবে না সেটা নিয়ে কেন পড়ে আছিস বলতো? তাই অফ যা। কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে চলে যাওয়ার জন্য উদ্বেগ হলো জাঙ্কুক। তেজনে এবার সইতে পারল না আর, তীব্র রাগে বিস্মৃত হয়ে সে পেছন থেকে বলে উঠল, না অফ যাব না। কি ভাবেন কি নিজেকে আপনি? যা খুশি তাই করতে পারেন না আপনি। যতদিন খুশি আমাকে আটকে রাখবেন, আমার মা বাবাকে আমার নামে মিথ্যা কথা বলে দিবেন। একবারও ভাবলেন না ওরা এসব কথা শুনলে কি হবে? তারা এমন কিছু সহ্য করতে পারবে কিনা? তাদের মানসিক শারীরিক স্থির কি হতে পারে? আল্লাহ না করুক আমার মা বাবা কারোর হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। কিন্তু না, আপনি সেসব ভাববেন না। আপনার মতো রুটলেস মানুষের মা বাবা পরিবার ভালোবাসে কি বুঝবে? আরে আপনি তো নিজের মা বাবার আপন হতে পারেননি, তাহলে আপনি অন্যের মা বাবার বা অন্যের কিভাবে আপন হবেন? আপনার মা তো আগেই চলে গিয়েছে, এখন তো পাপটাকেই আপনি ছেড়ে দিয়েছে। ইউ নো হোয়াট, আমার তো মনে হয় আপনার মা চলে গিয়ে অনেক ভালো করছে, না হলে আজ আপনার মতো কুসন্তান জন্ম দিয়ে তিনি আজ নিজেই মরে যেত। একদমই কথাগুলো বলে ফেলতে অতিরিক্ত রাগ আর ক্রোধের বসে যেন সে হুঁশ হারিয়ে ফেলেছে। তাই তো যা মুখে এসেছে তাই বলে দিয়েছে সে। তার পরিপ্রেক্ষিতে সামনের ব্যক্তির উপর কি প্রভাব ফেলবে তা জানা ছিল না তার। এর কথায় জাঙ্কুকের মুখমণ্ডল সহসা পরিবর্তন দেখা গেল। শক্ত কোটর লালিমার তপ্ত রক্তিম হলো মুখময়, চুয়াল আর হাতের মুঠো শক্ত করে লোহিত হলো। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে রইল সে, তারপর চোখ বুজে একটু ধাতস্থ করার চেষ্টা করলো নিজেকে।
অতঃপর মুখে সেই হাসি ঝুলিয়ে ফিরে তাকালো তের দিকে। তে মুখোমুখি এসে বলল, সব প্রশংসা আজই করবি? কিছু কালকের জন্য রাখ, কারণ থাকতে তো তোকে এখানেই হবে। তুই কি বলেছিস? আমি রুটলেস, আমি হার্টলেস, কোনো মানবের মতো চরিত্র আমার মধ্যে নেই। অ্যান্ড আই প্রিয়র দ্য গ্রেট। আমি নিজের উপর নিজে গর্বিত। কথাটা বলে সাইকের মতো হাসতে লাগলো জাঙ্কু। তারপর আবার মুখের কাছে ঝুঁকে বলল, আমি তো রঙিন সিনেমার পছন্দের নায়ক নই, আমি হলাম সবার অপছন্দের খলনায়ক। জাঙ্কু দুই হাত ছড়িয়ে যেতে যেতে গাইতে লাগলো, मैं भी शराफत से जीता मगर लेकिन शरीफों से लगता है डर। सबको पता था मैं कमजोर हूँ, इसलिए तो मैं आज कुछ और हूँ, कुछ और हूँ। नायक नहीं कल नायक हूँ मैं, जुर्मी भरा नायक नहीं खलनायक हूँ मैं, जुर्मी भरा नायक हूँ मैं। অদ্ভুত হেসে গানটা গাইতে গাইতে দরজা খুলে বেরিয়ে গেল জাঙ্কু। বাইরে থেকে দরজা আটকে দিয়ে চলে গেল সে। রাগে দুঃখে টেবিলের সব জিনিসপত্র ঠেলে নিচে ফেলে দিল। ধপ করে মেঝেতে বসে কান্না করতে লাগলো আবারও সে। বিকালে ফিরার কথা থাকলেও এখন প্রায় রাত 8টা বেজে গেছে, তবুও ফিরেনি জাঙ্কু। একা বাসায় তের ভীষণ ভয় লাগছে। আবার বেহায়া মন এই পাষাণ্ড লোকটার চিন্তায় বেকুল হচ্ছে। তখন রাগের মাথায় ওসব বলেছে ঠিকই, কিন্তু পরে যখন শান্ত হলো তখন ওর নিজেরই খারাপ লাগছে। সে যেমনই হোক, কিন্তু মা বাবার কথাটা ওভাবে বলা উচিত হয়নি। এটা বুঝতে পেরে অপরাধ বোধ জেগেছে ভীষণ। রাতে খাবার রান্না করে রুমে এসে শুয়েছে তে। নানান চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে চোখ লেগে গেছে তার। তখনই হঠাৎ নাকে তীব্র একটা দুর্গন্ধ এসে লাগে। চোখ খুলে তাকাইতে, চোখ খুলতে জাঙ্কুকে লাল নেশাগ্রস্ত দুটো চোখ দেখতে পাইছে। তে মুখের উপর ঝুঁকে আছে জাঙ্কু। তে হকচকে উঠে বসল। আরে জাঙ্কুক ভাই, কখন এসেছেন আপনি? তে উঠে দাঁড়াতে নিলে জাঙ্কুক তার হাত ধরে হেঁচকা টান দিয়ে আবার বিছানায় বসিয়ে দিয়ে মাতাল কণ্ঠে বলল, এত ছটপট করছিস কেন তুই? দেখছিস না আমি তোকে দেখছি, ডিস্টার্ব করিস না। তে কপাল কুঁচকে বলল, আপনি মদ খেয়ে এসেছেন? জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে জিহ্বা দিয়ে চ করে শব্দ উচ্চারণ করলো আর বলল, না তো, কে বলেছে এমন ডাহা মিথ্যা কথা? আই টেল ইউ তে, আজকাল আমার নামে সবাই মিথ্যা কথা বানায়, জানিস? ওদের কথা তুই একদম বিশ্বাস করবি না। তুই বস এখানে। জাঙ্কুক ভাই, আপনি ড্রাঙ্ক, আপনার হোশ ফিরুক, তারপর কথা বলবো। এখন নিজের রুমে যান। হুশ? এটাই তো আসল আপদ। হুশ আমাকে কোনো শান্তি দেয় না রে। আমি তো বেহুশেই ভালো থাকি, কোনো অশান্তি যেতে পারে না আমাকে। তে তাচ্ছিল্য শুরু বলল, আপনার আবার কিসের অশান্তি? অশান্তি তো আপনি দেন মানুষকে। আপনি আপনার রুমে যান প্লিজ। তে আবার উঠতে নেই। জাঙ্কুকে এবার তেকে টান দিয়ে নিজের কোলে বসে। তে হুমকিয়ে পড়ে জাঙ্কুকের বুকে। তে আবার উঠতে যাবে, তখনই জাঙ্কুক হঠাৎ করুণ সুরে বলে উঠল, এমন করছিস কেন তুই তে? সবসময় কেন দূরে যেতে চাস আমার কাছ থেকে? সবার মতো তুইও কেন এমন করিস? একটু ভয় না আমার কাছে? জাঙ্কুকের এমন করুণ কথাই যেন তে থমকে গেল। এই জাঙ্কুককে কখনোই দেখেনি তে। জাঙ্কুক তের হাতটা নিজের বুকে চেপে ধরে বলল,
আমার এইখানটায় অনেক আগুন দাউ দাউ করে জ্বলছে, পুরে ছারকার হয়ে গেছে এখানকায়। একটুখানি শীতলতা দেয় না আমাকে তে। জাঙ্কুকের এমন হৃদয় বিদায়ক আকুতি শুনে তীর চোখ ভরে উঠল। বুকের বাজে চিনচিন কিছু একটা ব্যথা হলো। জাঙ্কুক আবার বলে উঠল, কিরে কিরে, পারবি না একটু শীতলতা দিতে? সবাই তো ভালোটাকেই চাই, তুই কি একটু এই খারাপটাকে চাইতে পারিস না? তে অস্ত্রসিক্ত কণ্ঠে বলল, কিভাবে কিভাবে চাইবো? আপনি তো সবসময় সব দ্বার বন্ধ করে রেখেছেন। তুই একটু ভাঙ না সে দ্বার, এতটা স্বপ্ন নয় সে দরজা, শুধু শুধু তোর একটু শক্তি প্রয়োগ করা প্রয়োজন, দেখবি দেখবি খুলে যাবে। তুই হঠাৎ কি মনে করে বলে উঠল, ভালোবাসেন আমাকে? জাঙ্কুক ঠিক করে হেসে উঠে বলল, আমি নেশা করেছি, তবে এতটাও নয় যে এই ভালোবাসা নামক অপরাধ করতে যাব। এইসব ভালোবাসা টালোবাসা সব ফালতু জিনিস দে। তবে হ্যাঁ, তোকে আমার খুব প্রয়োজন। আমার আধার ঘেরা মনটাই একটুখানি আলোর জন্য তোকে প্রয়োজন। বিষাক্ত নিঃশ্বাস নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গেছি। তে একটুখানি সুন্দর নিঃশ্বাস নেওয়া যে খুবই প্রয়োজন। একটুখানি সুন্দর নিঃশ্বাস নেওয়ার জন্য তোকে প্রয়োজন। আমার ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য তোকে প্রয়োজন। তাহলে তাহলে বিয়ে করে ফেলুন আমাকে। এই পর্যায়ে জাঙ্কুক ঝাট করে তেকে সরিয়ে দিয়ে বিরক্ত সুরে বলল, এই তোর মাথা থেকে এই বিয়ের বোধ যাচ্ছে না, তাই না? এই হাফ পরোয়ানকে না পেয়ে এখন আমাকে বলির পাঠা বানাতে চাচ্ছিস। দেখ, ভালোবাসা বিয়ে এগুলো সব মিথ্যে বাহানা। বিয়ে হয়ে গেলে তখন ধীরে ধীরে সব শেষ। কি দরকার বিয়ে করার? এমনিতে তো কত ভালো আছি আমরা। আমরা এভাবেই থাকতে পারি সব সময়। না পারি না, এভাবে থাকা যায় না। না সমাজ, না ধর্ম, না কোনো জায়গায় এটা গ্রহণযোগ্য হবে না। সো জাঙ্কুক এসব কেয়ার করে না। জাঙ্কুক কেয়ারস এ ড্যাম। দূর, তুই মোটটাই নষ্ট করে দিলি, নেশাটাই কেটে গেল, এখন আবার আমাকে গিলতে হবে। কথাটা বলে ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে গেল জাঙ্কুক। তেই সেখানে বসে নীরবে কান্না করতে লাগলো। এই কেমন গল্প তাদের? এই গল্পে কি কোনো মঞ্জিল আছে? সকালবেলা ঘুম থেকে উঠে জাঙ্কুককে কোথাও দেখতে পেল না। টেবিলে যে জাঙ্কুক হয়তো জগিয়ে গেছে, কিন্তু ডাইনিং টেবিলের উপর গ্লাসের নিচে আটকে রাখা একটা চিরকুট পেল সে। তাতে লেখা আছে জাঙ্কুক তার একটা জরুরি কাজের জন্য বাইরে গেছে, দুপুরের মাঝে ফিরে আসবে। চিরকুটটা পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তাই কেন জানি মনে হচ্ছে লোকটা তার কাছ থেকে পালাচ্ছে। হয়তো কাল রাতের নেশায় বলা কথাগুলো মনে পড়ে গেছে, তাই তীর সামনে তাকে ইতস্তবোধ করছে। মনের কথা বেরিয়ে গেছে যে কে যেন বুঝে না তা না। তার প্রথম থেকে মনে হতো তার প্রতি জাঙ্কুকের কিছু ফিলিং আছে, কিন্তু তা আদৌ ভালোবাসা কিনা তা জানা নেই। তে জানবে কিভাবে? লোকটা এত অদ্ভুত যে তার অনুভূতির দিশা যে নিজেই জানে না বা জানতে চায় না। তে ভেবে পায় না লোকটা এত অদ্ভুত কেন। একটু স্বাভাবিক হলে কি খুব ক্ষতি হতো? তের ভাবনার মাঝেই হঠাৎ দরজা খোলার শব্দ পেল। কিছুটা চমকে গেল তে। লোকটা তো বলেছে গেছে সে বিকেলে আসবে, নাকি এটাও তার কোনো মজা? দরজা খুললো ঠিকই, কিন্তু ভেতরেও জাঙ্কুক ঢুকলো না, বরং জাঙ্কুকের বন্ধু বোগাম ঢুকলো। তাকে দেখে খানিকটা ঘাবড়ে গেল, মনে মনে ভয়ে পেল। এই নির্জন জায়গায় একটা মেয়ের কাছে কোনো পরপুরুষ ভয়ের বিষয় হওয়াটাই স্বাভাবিক। যদিও সে চিনে থাকে, তাতে কি আসে যায়? সে তো তার খুব একটা সুপরিচিত কেউ না, শুধু কয়েকবার জাঙ্কুকের সাথে দেখেছে এতটুকুই। সেক্ষেত্রে ভয়টা লাগারই কথা। টেবিলের উপর রাখা ফুটকাটা ছাকোটা নিজের হাতে নিয়ে পিঠের পিছু লুকিয়ে ফেলল। মনে মনে ভাবল, যদি উনি খারাপ কিছু করার চেষ্টা করে তাহলে এটাই দিয়ে নিজেকে রক্ষা করবে। বোগাম এগিয়ে এলো তের দিকে। তে ভয়ে কদম পেয়ে যাচ্ছে। বোগাম তা বুঝতে পেরে বলল,
রিল্যাক্স। জানি এমন একটা জায়গায় অচেনা লোককে দেখে ভয় পাওয়ারই কথা, তবে ভয় পেও না প্লিজ। আমি জাঙ্কুকের বন্ধু বোগাম, আমাকে ভাইয়ের মতোই ভাবতে পারো। পেয়ের ভয় একটু কমলো, তবে চাকু রাখলো না। সাবধান থাকা ভালো। পে বলল, আমি চিনি আপনাকে, জাঙ্কুক ভাইয়ের সাথে দেখেছি। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আসলে আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তুমি যদি একটু কথাগুলো শুনতে তাহলে ভালো হতো। জি বলুন। বোগাম একটা চেয়ার টেনে বসলো আর পেকেও বসতে বলল। পে চেয়ার টেনে দূরত্ব বজায় রেখে বসলো। বোগাম বলা শুরু করলো, দেখো তে, সবার প্রথমে আমি আমার বন্ধুর কাজের জন্য সরি বলছি তোমাকে। আমি জানি ও এই কাজটা একদম ঠিক করেনি। আমরা কেউ জানতাম না আসলে এই বিষয়টা। কাল জাঙ্কুক অনেক উদ্মদের মতো মদ খাচ্ছিল, তখনই বুঝেছিলাম কিছু একটা হয়েছে ওর। পরে নেশার করে বললো তুমি নাকি এখানে একা আর ভয় পাবে, কিছু বিড়বিড় করছিল। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু ও বলছিল না, তাই আমি বাধ্য হয়ে ওর পিছু নিয়েছিলাম। আর পিছু নেওয়ার পরে এখানে খুঁজে পাই, বুঝতে পারি ও তোমাকে এখানে আটকে রেখেছে। কাল আড়াল থেকে আমি ওর লকের কোড নাম্বারটা দেখেছিলাম, তাই আজ ও বাইরে যেতে আমি এখানে আসি, কারণ ওর সামনে তোমার সাথে কথা বলতে পারতাম না। আমি জানি জাঙ্কুক খুব নিকৃষ্ট একটা কাজ করেছে, কিন্তু আজকের এই বিষয় আর আজকের এই জাঙ্কুকের পেছনে ওর কালো অতীত দাঁড়িয়ে আছে। আমার বন্ধু এমন ছিল না, বাকি আর দুই একটা মানুষের মতোই সেও সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ ছিল, কিন্তু ওর উপরে এত প্রভাব হয়েছে যে এমন অসুস্থ মানসিকতার ব্যক্তি হয়ে গেছে। মানে মানে কি বলতে চাইছেন আপনি? তুমি হয়তো জাঙ্কুকের বিষয়ে জানো যে জাঙ্কুকের মা ওদেরকে ছেড়ে ছোটবেলায় চলে গেছে, কিন্তু তুমি ওদের পারিবারিক বিষয়ে বিস্তারিত জানো না। না জানারই কথা, কারণ তুমি তখন ছোট ছিলে আর তোমার পরিবারও আলাদা। তবে আমি জানি সব, কারণ আমি জাঙ্কুকের ছোটবেলার বন্ধু। ও সবসময় ওর কষ্টের কথাগুলো আমাকে বলতো। আসলে জাঙ্কুকের বাবা মা ভালোবেসে বিয়ে করলেও কিছুদিনের মধ্যে ভালোবাসা নামক মুখটা ফুরিয়ে যায় ওনাদের। দুজনের মধ্যে প্রায় ঝগড়া বিভেদ লেগেই থাকতো। এর মধ্যে জাঙ্কুক ওর মায়ের গর্ভে আসে, আর এই কারণে দুজন না চাইতেও একসাথে থাকতো। তবে দিন দিন সেটা খুব কঠিন হয়ে উঠেছিল। দিন রাত ঝগড়া লেগেই থাকতো তাদের মাঝে। ছোট জাঙ্কুক তখন সেসব দেখে ভয়ে সিটিয়ে যেত, সবসময় ঘরের মাঝে থাকতো সে। জাঙ্কুকের বাবা অন্য মেয়ের সাথে সম্পর্ক করা শুরু করে, তা জানতে পেরে জাঙ্কুকের মা আরো রেগে চুল কলাম বাঁধে। প্রায় সময় রাগে জাঙ্কুককে ধরে মারধর করতো। জাঙ্কুক তবুও মা বলতে পাগল ছিল। একসময় জাঙ্কুকের মা হঠাৎ বাড়ি ছেড়ে চলে যায়, চিঠি লিখে যায় যে সে আসল ভালোবাসার মানুষ পেয়ে গেছে এবং তার সাথেই থাকবে এখন থেকে। যদিও জাঙ্কুকের বাবা ওর মায়ের সাথে থাকতে চাইতো না, তবে এভাবে চলে যাওয়াতে তার মেন ইগোতে আঘাত লাগে, সমাজে ছোট হতে হয় তাকে, আর এই জন্য অপমানে তাকে ভীষণ গিলে খাচ্ছে। ছোট জাঙ্কুক মায়ের চলে যাওয়াতে এমনিতেই কষ্ট ছিল, সারাদিন কান্না করতো আর ওর মায়ের কথা জিজ্ঞেস করতো, আর সেটা শুনে রেগে যেত ওর বাবা। তাই প্রক্রিয়া স্বরূপ ইচ্ছে মতো মারতো জাঙ্কুককে। মদের নেশায় ছোট ছেলেটাকে মারতে মারতে শেষ করে ফেলতে ওর বাবা। কিন্তু ওর কষ্টের পাহাড় এখানে শেষ হয় না। জাঙ্কুকের বাবা বাড়িতে সৎমা নিয়ে আসে, আর সৎমা কজনই ভালো হয়, হাতে গোনা কজন। তার দুর্ভাগ্য আমার বন্ধুটা দেখো না, ওর কপালে জুটলো সে খারাপ সৎমা, যে ওর বাবার সামনে ভালো সেজে থাকে আর অগোচরে জাঙ্কুককে মারধর করে। বাবার কাছে বলে লাভ হতো না জাঙ্কুকের, কারণ সে তো এই নারীর বসে অনেক আগে হয়ে গেছে। এই মহিলা যা বুঝেছে তাই বুঝতো জাঙ্কুকের বাবা, যার দৌলত বাবার কাছেও বিনা কারণে শাস্তি পেতে শুধু। ছোট জাঙ্কুকের জীবন মর্মার্থ তখন। এতটুকু কথা শুনে চোখ দিয়ে আপনা আপনি নোনা জল অজোরে ঝরতে পড়ল তেল। হাতে চাকরটা ধরে ঠাস করে নিচে পড়ে গেল। সে সত্যি এসব জানত না, তার মা বাবা কখন এসব কথা বলেনি তাকে, হয়তো মেয়ের সামনে এসব বলা উচিত মনে করেনি, তাই পেয়েও এসব থেকে বেখবর থেকে গেছে। ছোট ছেলেটা এত কষ্ট পেয়েছে ভাবতেই পেয়ে বুকের মাঝে মুচড়ে উঠল। বোকাম তখন বলল, এতটুকুই শুনে তুমি কান্না করছো রে? এটা তো মাত্র ভয়াবহতার সূচনা। জানো, একবার শুধু জাঙ্কুক ওর পছন্দের একটা খাবার রান্না করতে বলেছিল,
বাহিনা ধরেছিল আর কি। যদিও কাজের বুয়া সব কাজ করতো, কিন্তু সেদিন বুয়া ছিল না, তাই ও সৎ মায়ের কাছে আবদার করেছিল। জানো তার পরিবর্তে ওই মহিলা কি করেছে? খাবারটা রাগে রাগে রান্না করেছে ঠিকই, কিন্তু সেটা টকবকে গরম অবস্থায় জোর করে জাঙ্কুকের মুখে ঢেলে দিয়েছিল। এই পর্যায়ে ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল, কান্না জড়িত গলায় বলল, প্লিজ প্লিজ আর বলবেন না, আমি আর শুনতে পাচ্ছি না। পেয়ের মনে পড়লো সেদিনের কথা। সে তো সেদিন জাঙ্কুককে খাবার দিয়ে অত্যাচার করেছিল, তখন তা ভাবতেই নিজের উপর ঘৃণা হচ্ছে পের। সে তো একই কাজ করেছিল। ছি। বোগাম বলল, সরি তে, আজ সবটা শুনতেই হবে তোমাকে। জাঙ্কুকের ভয়াবহতা সেখানে শেষ হয় না। ওর সৎমা রোজ রোজ ওর বাবাকে জাঙ্কুকের নামে অভিযোগ শোনাতে শোনাতে জাঙ্কুকের বাবা অতিষ্ঠ হয়ে যায় একসময়। তখন বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাঙ্কুককে। জাঙ্কুক তার বাবার পায়ে ধরে কান্না করেছিল অনেক, শুধুমাত্র বোর্ডিং স্কুলে না পাঠানোর জন্য, কিন্তু উনি শুনেননি তার কথা। পাঠিয়ে দেন বোর্ডিং স্কুলে। সেখানেও শান্তি জোটানি অবাগার কপালে। সেখানকার বাচ্চারা জাঙ্কুককে দুর্বল পেয়ে অনেক জ্বলাতো, মারধর করতো, আবার হুমকি দিত টিচারদের যেন না বলে, তাহলে আরো বেশি ওকে মারবে। ছোট থেকেই গানের গলা ভালো ছিল ওর। ছোট গিটার বাজিয়ে গান গাইতো। একদিন একটা ছেলে ওর গিটার কেড়ে নিয়ে ছাদ থেকে নিচে ফেলে দিতে যায়। জাঙ্কুকও ওর গিটার বাজাতে ছেলেটার পিছন পেছন ছাদে যায়। ছাদে তখন বৃষ্টিতে অনেক শ্যাওলা জমে গিয়েছিল, ছাদে রেলিংও ছিল না। এই ছেলেটা দৌড়ে দেওয়ার মাঝে টের পায়নি, আর শ্যাওলায় পিছলে ছাদ থেকে পড়ে যায়। দুর্ভাগ্যবশত ছেলেটা মারা যায় ছাদ থেকে পড়ে। জাঙ্কুক সেটা দেখে অনেকটা বড় ধাক্কা খায়, স্তব্ধ হয়ে যায়। ওখানেই দাঁড়িয়ে থাকে জাঙ্কুক। যেহেতু ছাদে শুধু ওই ছিল, সবাই ভেবেছে জাঙ্কুক ওকে ছাদ থেকে ফেলে দিয়েছে। যে ছেলেটা মারা গেছে তার বাবা মা জাঙ্কুকের উপর মার্ডার কেস করে। জাঙ্কুক এমনিতেই চোখের সামনে এসব একটা ঘটনা দেখে আটকে শিউরে গিয়েছিল। তার উপর যখন পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছিল তখন ও অনেকটা ভয় পেয়ে যায়। বারবার বলেছিল কিছু করেনি, কিন্তু কেউ ওর কথা মানছিল না। তার মনে তবুও একটা আশা ছিল যে ওর বাবা ওকে বাঁচাবে, কিন্তু সেটাও হলো না। জাঙ্কুকের বাবা বলেছে অন্যায় যখন করছে শাস্তি পেতেই হবে, না হলে পরবর্তীতে সন্ত্রাস হয়ে যাবে ও। এই বলে চলে যায় জাঙ্কুকের বাবা, আর আসেই না কোনোদিন জাঙ্কুকের সাথে দেখা করতে। জাঙ্কুক তো একদম অনুভূতি শূন্য হয়ে যায়। আদালতে 10 বছরের শাস্তি পাই ও। তবে ছোট মানুষ হওয়ায় ওকে জেলের বদলে চাইল্ড রিলিজিয়াস সেন্টারে রাখা হয়। সেখানেও 10 বছর কাটে। এই যে একটা 7-8 বছরের বাচ্চা ছেলের উপর এত প্রহর গেল, এরপর কি করে সে স্বাভাবিক থাকতে পারে বলো তো? ও যে বেঁচে আছে এটাই তো চমৎকার। তবে ওর দেহটা বেঁচে থাকলেও মনটা মরে গেছে অনেক আগেই। ওর ভেতরটা কলুষিত হয়ে গেছে, কালো আঁধারে ছেয়ে গেছে ওর ভেতরটা। হৃৎপিণ্ডটা যেন শক্ত পাথর হয়ে গেছে, যেখানে আর কোনো অনুভূতি কাজ করে না। এই কারণে ও কোনো নারীকে বিশ্বাস করতে পারে না। প্রেম ভালোবাসা বিয়ে এসব ওর কাছে ধোঁকাবাজি লাগে। নিজের সব থাকতেও নিজেকে এতিম মানেও, তাই তো নিজের জন্মদিনে এতিম বাচ্চাদের সাথে সময় কাটাতে যায়। কান্না করতে থাকে, কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে তার। মানুষটা কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে সেটা তে কখনোই বুঝতে পারলো না। তের মনে পড়লো কাল রাতের কথা, এই কারণেই লোকটা এসব বলছিল। বোগাম আরো বলল, তুমি হয়তো ভাবছো তোমাকে আজ এসব কথা কেন বলছি আমি। কারণ আছে। কারণ হলো যে জাঙ্কুকের হৃৎপিণ্ড পাথর হয়ে গেছিল, যাকে অনুভূতি কাজ করতো না সেখানে অনুভূতির ঝাঙ্গার গড়ে উঠলো তোমার কারণে। তোমার জন্য ওর হৃৎপিণ্ড আবার চলাচল শুরু করেছে। তে বিস্মিত চোখে বোগামের দিকে তাকালো। বোগাম বলল, হ্যাঁ তে, আমি সত্যি বলছি। তোমাকে যেদিন ও প্রথম তোমাদের ছাদে দেখেছিল সেদিনই ও তোমাকে ভালোবেসেছিল। আমার পাগল ছোনাচারা বন্ধুরা তোমাকে ভালোবেসে ফেলেছিল সেদিন। এই কথা হয়তো তোমাকে ও কোনোদিনও বলবে না, আমাদেরও বলেনি, কারণ ও নিজেই জানে না এই কথাটা, বা জানলেও মানতে চায় না, কারণ ভালোবাসা ওর কাছে ফালতু জিনিস। তবে আমি জানি, আমি দেখেছি তোমার জন্য কতটা অনুভূতি প্রণয়ন ওর মনে। এমনিতে ও তো প্রেমিক হয়েও প্রেমিকের কথা স্বীকার করতো না। তবে যখন ওর মনে হতো তোমাকে দেখা দরকার, সেটা হোক মাঝরাতে বা তুমি দূরে কোথাও রয়েছ, তোমাকে দেখার কথা ওর মনে হলে সব রেখে ছুটে আসবে, তোমাকে একটু দেখে আবার চলে যাবে।
বলে নাকি শুদ্ধ নিঃশ্বাস পেতে চাই ও। তোমাকে হয়তো আবার কথাটা বিশ্বাস নাও হতে পারে, কারণ জাঙ্কুকের ইমেজ এমনই, বিশ্বাসযোগ্য না। জানোতে, তুমি শুনে হয়তো বিশ্বাস করবে না, জাঙ্কুক কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে ফিজিক্যাল হয়নি। হ্যাঁ, মেয়েদের সাথে ফ্লার্ট করে, তবে শখ ফান হিসেবে করে। ও আজ পর্যন্ত নিজের সীমা অতিক্রম করেনি। আসলে জাঙ্কুক ইচ্ছে করে নিজে এমন একটা খারাপ ইমেজ বানিয়ে রেখেছে। কেন এমন করে সেটা ও ভালোই জানে। হয়তো দুনিয়া ওকে যা দিয়েছে ও দুনিয়াকে সেটাই ফেরত দিতে চায়, বা অন্য কিছু। কিন্তু সত্যি বলতে আমার বন্ধু এতটাও খারাপ না। আমার বন্ধুটা চেয়েও নিজেকে সত্যিকারের এখনো খারাপ বানাতে পারেনি। তোমার মনে আছে সেদিন তোমাদের ভার্সিটির ব্যাপারটা? সেদিন কিন্তু মেয়েটা মিথ্যা অপবাদ দিয়েছিল জাঙ্কুকের উপর। জাঙ্কুকের ভেনিতে সিসি ক্যামেরা লাগানো আছে, সেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটা ইচ্ছে করে এমন মিথ্যা বানোয়ার কথা বলেছে। এই দেখো সে ফুটেজ। বোকাম নিজের ফোন বের করে দেখে সিসিটিভি ফুটেজ দেখে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে জাঙ্কুকের কোনো দোষ নেই। রোজের মানহানি হয় এমন কোনো কাজই জাঙ্কুক করেনি। এইসব দেখে হতবাক হয়ে গেল তে। তাহলে রোজ মিথ্যা কথা কেন বলল? বোকাম তখন বলল, এই ফুটেজ দেখিয়ে সেদিন জাঙ্কুককে ছাড়িয়ে আনা হয়েছিল। মেয়েটা এমন কেন করেছে তা সঠিক জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে জাঙ্কুকের যে কম্পিটিশনার আছে ওই মেয়েটা তার প্রতিফলন করেছে। জাঙ্কুক কিন্তু চাইলে এটা কখনোই দেখিয়ে দিতে পারত মিডিয়ার সামনে, কিন্তু তা করেনি, কারণ সে মেয়েটাকে এভাবে পাবলিকের সামনে ছোট করতে চায়নি। তুমি জানো সেদিন পুলিশের সামনে এই ছেলেটাকে এভাবে কেন মেরেছিল? কারণ ও স্টেজ থেকেই খেয়াল করেছিল যে ছেলেটা তোমার পিছনে দাঁড়িয়ে তোমার প্রতি কুনজর দিয়েছিল, তোমার অগোচরে তোমার শরীরে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। আর এই কারণেই সেদিন এই ছেলেটাকে নাক ফাটিয়ে দিয়েছিল। এতটাই তোমার প্রতি পজিটিভ ও যে তোমার প্রতি কেউ খারাপভাবে থাকলেই তার চোখ উগড়ে ফেলবে। তাই তো তোমার অন্য কারোর সাথে বিয়ে হবে এই কথাটাও মানতে পারেনি। হয়তো এই কারণে তোমাকে এখানে নিয়ে এসেছে। দেখোতে, জাঙ্কুক অন্য সব প্রেমিকের মতো নয় যে তোমাকে নিয়ে ভালোবাসবে, ভালোবাসার ঘর বাঁধবে। কারণ ভালোবাসা বিয়ের প্রতি ওর বিশ্বাস নেই। তবে ও তোমাকে ছাড়া যে থাকতে পারবে না এটাও সত্য। ওর পুরো অঙ্গ হওয়া, বিস্তৃত হওয়া একমাত্র তোমাতেই শান্তি পাবে। আমি বলছি না যে ও যা করেছে ঠিক করেছে, তবে ওর এমন হওয়ার পিছনের কারণটা জানাতে চাচ্ছি তোমাকে। কারণ আমি জানি ও নিজে থেকে কখনো তোমাকে অতীত সম্পর্কে বলবে না। সে তুমি ওকে যত খারাপ ভাবো না কেন, নিজেকে কখনো তোমার সামনে জাস্টিস করবে না। বোগান থেকে সব কথা শুনে স্তব্ধ হয়ে রইলতে। একটা মানুষ কতটা কষ্টে কিভাবে বেঁচে আছে ভাবতে তে রুহু গুমড়ে উঠেছে। তে মনে পড়লো কাল রাতের কথা। সে জাঙ্কুককে কাল কিসব বাজে কথা বলে দিয়েছে। জাঙ্কুকের ক্ষত স্থানে আবারও ক্ষত দিয়েছে সে। ভাবতে নিজের দু গালে জোরে জোরে চড় মারতে ইচ্ছে করছে তে। বোগাম একটু চুপ থেকে আবার বলল, তুমি হয়তো ভাবছো এইসব কথা তোমাকে কেন বলছি আমি, কারণ আমি জানি তুমি এই পাগলটাকে এই পাগলের চেয়ে বেশি ভালোবাসো। এটা তোমার দেখেই বোঝা যাচ্ছে, না হলে এভাবে অন্যজনের জন্য তুমি এভাবে কান্না করতে না। তোমার কাছে একটা অনুরোধ, তুমি জাঙ্কুকের সাথে কী করবে সেটা একান্তই তোমার বিষয়, কিন্তু প্লিজ ওকে কখনো ঘৃণা করো না। ও যতটুকু বেঁচে আছে সেটাও মরে যাবে। ও তোমার চোখে কখনো ঘৃণা সহ্য করতে পারবে না। এই কিছু বলে না, শুধু নীরবে কান্না করে যাচ্ছে। বোকাম ফুরত করে একটা নিঃশ্বাস ছাড়ল। যাই হোক, এখন চলো, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি জানি এরপর হয়তো জাঙ্কুকের সাথে আমার বন্ধুত্ব চিরতরে শেষ হয়ে যাবে। ও আমার মুখ দেখতে চাইবে না, কিন্তু তবুও করবো আমি এটা। বন্ধুকে ভুল কাছ থেকে ফিরিয়ে আনতে যদি তার সাথে বিচ্ছিন্ন হতে হয় তাতেও দুঃখ নেই। চলতে, জাঙ্কুক চলে আসতে পারে যে কোনো সময়। তে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, না ভাইয়া, আপনি আমার জন্য এতটা করতে চাইছেন তার জন্য ধন্যবাদ, তবে আপনার সাথে যাব না আমি। জাঙ্কুক ভাইয়া সব জায়গা থেকে ধোঁকা খেয়েছে। আমি চাই না বন্ধুত্বের উপর থেকে তার বিশ্বাস উঠে যাক। আর তাছাড়া আমি এখন সেদিনই যাব যেদিন জাঙ্কুক ভাইয়া আমাকে নিজেই দিয়ে আসবে। অ্যান্ড ট্রাস্ট মি, সেটা অনেক জলদি হবে। আর ইউ শিওর? আজকের মতো শিওর কখনোই ছিলাম না। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ধন্যবাদ ভাইয়া, আপনি আসলে একটা সত্যিকারের বন্ধু। আসলে
এই একটা দিক দিয়ে জাঙ্কুক ভাইয়া কিন্তু অনেক লাকি। বোগা মুস্কি হেসে তের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তে নিজেকে আজ অনেক হালকা মনে হচ্ছে, যেন হাওয়ায় ভাসতেছে। তনু মনে উঠছে রঙিন প্রজাপতির ঝাঁক।